এখনো ভোটে 1 বছর বাকি, আর মমতা বন্দ্যোপাধ্যায় এখনই বিধায়কদের নিয়ে বৈঠকে ডাকলেন। কি প্রয়োজন হলো মুখ্যমন্ত্রীর হঠাৎ করে বিধায়ক, দলের গুরুত্বপূর্ণ আধিকারিক সকলকে নিয়ে বৈঠক করার? বৃহস্পতিবার নেতাজি ইন্দোরে তিনি বৈঠক করবেন দলের সমস্ত সাংসদ, বিধায়ক, গুরুত্বপূর্ণ পদাধিকারীদের সঙ্গে। কিন্তু কেন মুখ্যমন্ত্রীর প্রয়োজন হলো এই মুহূর্তে একটা এত গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা? সেই তো 1 বছর ভোটের বাকি, এবং মুখ্যমন্ত্রী যথেষ্ট কনফিডেন্ট। কিছুদিন আগেই তিনি বলেছিলেন 2/3 আসন নিয়ে তিনি জয়ী হবেন। আচ্ছা, মুখ্যমন্ত্রী যদি এতই কনফিডেন্ট হন, তাহলে তড়িঘড়ি করে দলের বিধায়ক, পদাধিকারীদের নিয়ে বৈঠক করার কি দরকার? সামনে বড় কোনো দলীয় কর্মসূচিও নেই, কোনো ব্রিগেড নেই, কোনো বড় মিছিল নেই, তাহলে মুখ্যমন্ত্রী বসছেন কেন? আচ্ছা, আপনারাই ভাবুন তো, কেন মুখ্যমন্ত্রী এত তড়িঘড়ি করে বৈঠকে বসলেন? মুখ্যমন্ত্রীর কনফিডেন্সে কি কোথাও অভাব দেখা দিয়েছে? দল নিয়ে কি তিনি কোনো চিন্তায় আছেন? ভাবুন তো, 1 বছর এখনো বাকি নির্বাচনের। আবারও বলছি, এই সময় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর কনফিডেন্স যথেষ্ট নড়বড়ে, এমনটাই অভিযোগ বিরোধীদের। এবং বিরোধীদের এই অভিযোগের পেছনে যথেষ্ট কারণ রয়েছে। কি সেই কারণ? বাংলাদেশের পর বিজেপি বারংবার দাবি করে আসছে শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের যে পরিস্থিতি হয়েছে, তারপর এই রাজ্যের যারা হিন্দু সমাজ, তাদের মধ্যে কিন্তু একটা এই পরিবর্তিত পরিস্থিতি নিয়ে ভাবনা কাজ করছে। বিজেপির দাবি, সনাতনী সমাজ বুঝতে পেরেছে এক কাটটা না হলে আগামী দিনে পদ্মার এপারেও তাদের জন্য সমস্যা দেখা দিতে পারে, এবং এই যুক্তির পেছনে যথেষ্ট কারণ আছে। আর ঠিক সেই কারণেই বিজেপির পক্ষে হিন্দু ভোট কনসলিডেট হচ্ছে, এটা ভেবেই কি মুখ্যমন্ত্রী আতঙ্কিত হয়ে পড়ছেন, নাকি অন্য কোনো কারণ রয়েছে? অনেকে আবার অনুমান করছেন দলের নম্বর 2 তার আতঙ্কে মমতা বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি পদক্ষেপ। কিন্তু তাই যদি হতো, তাহলে শুধুমাত্র একটা ছোটখাটো গুরুত্বপূর্ণ পদাধিকারীদের নিয়ে বৈঠক করলেই হতো। মুখ্যমন্ত্রী তো আগেই বলেছেন 10 বছর দলটা আমি দেখব। তারপর তো নাম্বার 2কে নিয়ে যে জল্পনা, সেটা নিয়ে কোনো অবকাশ থাকে না। এক্ষেত্রে আরো একটা বলার বিষয় রয়েছে যে কিছুদিন আগেই আপনারা দেখেছেন নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের কর্ণধারকে ডেকে পাঠিয়েছিলেন। আইপ্যাকের কর্ণধার নবান্নে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে গেছেন। এই আইপ্যাককে নিয়ে মমতার ছুঁটমার্গের অভাব ছিল না কিছুদিন আগে পর্যন্ত। আইপ্যাক বুঝি না, দলের অন্যান্য যারা বিধায়ক, নেতা, মন্ত্রী আছেন, তারাও আইপ্যাকের বিরুদ্ধে কথা বলেছেন। দক্ষিণেশ্বরে ফ্ল্যাটে বসে মিডিয়াকে বাইট দিয়েছেন দলের এক বিধায়ক মদন মিত্র, মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলে যাকে জানা যায়। তার 2 দিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় মদন মিত্রর খোঁজ খবর নিয়েছিলেন, এক গাড়িতে করে ফিরেছিলেন কলকাতার বইমেলার উদ্বোধন করার পর। তারপরেই আমরা দেখলাম মদন মিত্র আইপ্যাকের বিরুদ্ধে বিষাদগার করলেন, আরো অনেকে ময়দানে নেমে পড়লেন। কিন্তু সেই আইপ্যাকেরই দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ডেকে পাঠালেন আইপ্যাক কর্ণধারকে। কেন? যদি আইপ্যাক নিয়ে এতই সমস্যা হয়, তাহলে ফের আইপ্যাকের দ্বারস্থ হলেন কেন? মুখ্যমন্ত্রীর কনফিডেন্স কি কোথাও তলানিতে এসে পড়েছে? এবং সবচেয়ে বড় ব্যাপার, মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভের বিষয় নিয়ে যে মন্তব্য করেছেন, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছেন, তারপর তো হিন্দু সমাজের মধ্যে একটা ভাবনা কাজ করছেই, একটা প্রতিক্রিয়া কাজ করছেই, এবং এটাকেই পুঁজি করে রাজনীতি করছে বিজেপি। বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বক্তব্য, তাকে ভুলতে দিতে চায় না। এর আগেও আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে নানান মন্তব্য করতে হিন্দুদের অনুষ্ঠান নিয়ে। হিন্দুদের বিভিন্ন অনুষ্ঠানে তার স্লিপ অফ টাং হয়েছে না কি হয়েছে আমরা জানি না, তবে যে মন্তব্য তিনি করেছেন তাতে হিন্দু সমাজের একটা বিস্তীর্ণ জনগোষ্ঠীর মধ্যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে ঠিকভাবে নেননি। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সঙ্গে সহমত নন। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত বক্তব্য অতীতে রেখেছেন হিন্দু ধর্মের দেবদেবী নিয়ে, সেটা নিয়ে যথেষ্ট তির্যক মন্তব্য করেছে অনেকেই। সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হয়েছে, মিম হয়েছে, এসব তো আপনারা জানেনই। কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায় 1 বছর ভোটের বাকি,
অথচ দলের বিধায়ক, সাংসদ, দলের সমস্ত গুরুত্বপূর্ণ পদাধিকারীদের নিয়ে বৈঠকে বসবেন বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। বিজেপির বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের কনফিডেন্স তলানিতে। যতই মমতা বন্দ্যোপাধ্যায় বলুন এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি ক্ষমতায় চলে আসবেন, বিজেপি সংগঠন নড়বড়ে, তৃণমূল বলছে, কিন্তু তারপরেও মমতা বুঝতে পেরেছেন বাস্তব পরিস্থিতিটা। বাংলাদেশ একটা বড় ফ্যাক্টর। বাংলাদেশে যেভাবে হিন্দু নির্যাতন হয়েছে, মৌলবাদীরা ক্ষমতায় এলে হিন্দুদের অবস্থা কি হয় সেটা কিন্তু এপারের মানুষকেও ভাবিয়েছে। এবং শুধুমাত্র বাংলাদেশের পরিস্থিতি নয়, বিগত বছরে আমরা দেখেছি হিন্দুদের অনুষ্ঠানগুলোতে ক্রমাগতভাবে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি দিচ্ছেন একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর মানুষ এবং তারা শাসক দলের ঘনিষ্ঠ, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী তারা। কখনো নদিয়া জেলায়, কখনো কলকাতার কলেজে হিন্দুদের অনুষ্ঠানের উপরে আক্রমণ নেমে এসেছে, বাধা নেমে এসেছে। এমনকি কার্তিক পুজোর মতো অনুষ্ঠানও শান্তিভাবে করা যায়নি। অথচ মুসলিমদের অনুষ্ঠানের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী স্বয়ং ময়দানে নেমে পড়েন, কিন্তু হিন্দুদের অনুষ্ঠানে যখন বাধা হয় মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া মেলে না। তৃণমূলের নেতামন্ত্রীরাও বলে বসেন বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু আবারও বলছি, বিচ্ছিন্ন ঘটনা যদি পরপর ঘটে তাহলে তাকে বলা হয় সিরিজ অফ ইভেন্টস। আর এই পশ্চিমবঙ্গে যেই ধরনের সিরিজ অফ ইভেন্টস হচ্ছে হিন্দুদের অনুষ্ঠানে মৌলবাদী আক্রমণ, সেটা যথেষ্ট চিন্তার কারণ তৃণমূল কংগ্রেসের জন্য, কারণ তাদের ভোট ব্যাংকে ধস নামছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভাবতে পারেন 70-30-এর খেলায় তিনি বেরিয়ে যাবেন, কিন্তু 70-30-এর খেলায় 70 যে ধীরে ধীরে সরে যাচ্ছে তার কাছ থেকে, সেটাও কিন্তু তিনি টের পাচ্ছেন। আর টের পাচ্ছেন বলেই তিনি নানান রকম কৌশল অবলম্বন করছেন। এই তো কয়েকদিন আগে আমরা দেখলাম চম্পাহাটিতে ভোট ব্যাংক নিয়ে কত সব কাণ্ড হল। শাসক দলে তৃণমূল কংগ্রেস, তাদের হাতে সমস্ত দফতর, আর সেটাকে উপেক্ষা করে এই ভুয়ো ভোটাররা কিভাবে ঢোকে? বাংলার সহায়তা কেন্দ্র থেকেই তো ভোটার তালিকায় সংশোধন, নানান কিছু করা হয়, সেখান থেকে সাহায্য করা হয়, বিভিন্ন সময় ক্যাম্প হয়। ক্যাম্পেও যারা এই সাহায্য করার নাম করে নির্বাচিত হন, তাদেরও একটা বড় অংশ তো তৃণমূল করবে। একেবারে বুথ স্তর থেকে শুরু করে একেবারে ক্ষমতার শীর্ষ স্তর অবধি তৃণমূল। তাদের চোখ এড়িয়ে রাজ্যে লক্ষ লক্ষ ভুয়ো ভোটার ঢুকে যাচ্ছে, আর তৃণমূল জানতে পারছে না। এটা কি বিশ্বাসযোগ্য? আর যদি সত্যিই ঢুকে গিয়ে থাকে, তাহলে তৃণমূল কংগ্রেস কি ঘুমিয়েছিল? তৃণমূল কংগ্রেসের কর্মীদের কথা ছেড়ে দিন, রাজ্যে এসডিও, বিডিও, এরা কি ঘুমিয়েছিলেন? তাহলে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে না? তাহলে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে না? তারা কি কাজ করছেন, কি কারণে তারা বেতন পান, আপনারাই বলুন তো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন বিরোধী নেত্রী, 90-এর দশক। এই যে 21শে জুলাই নিয়ে বড় বড় ভাষণ হয় প্রতি বছর, কেন হয়েছিল জানেন? অনেকে হয়তো জানেন, অনেকে আবার জানেন না। সচিত্র ভোটার পরিচয়পত্র দরকার। আজ আমাদের কাছে যে এপিক আছে, যেটা দিয়ে আমরা ভোট দিই, 90-এর দশকে সেটা কিন্তু ছিল না। সচিত্র ভোটের জন্য, পরিচয়পত্রের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তখন আন্দোলন করছিলেন। আর তখন কাদের বিরুদ্ধে অভিযোগ ছিল? ভুয়ো ভোটার ঢুকিয়ে দেওয়ার, ছাপ্পা রিগিং করার। তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেস, অর্থাৎ শাসকের এটা চরিত্র, ভুয়ো ভোটার ঢোকানো। আর বিরোধীরা চিরকাল শাসক দলের এই সায়েন্টিফিক রিগিং, কারসাজির বিরুদ্ধে চিৎকার চেঁচামেচি করে, আন্দোলন করে। এটাই পশ্চিমবঙ্গের রীতি। এমনকি সারা ভারতেও যদি আমরা দেখি, কিছু কিছু ক্ষেত্রে এমনটাই হয়ে থাকে। আর সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখন ভুয়ো ভোটারের কথা বলছেন? নাকি মমতা বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট করে কিছু মানুষকে বাদ দিয়ে দিতে বলছেন? বিজেপি বারংবার অভিযোগ করে এ রাজ্যে ভুয়ো ভোটারদের ব্যবহার করে তৃণমূল কংগ্রেস। নির্দিষ্ট জনগোষ্ঠীর মানুষদের 2 জায়গায় ভোটার তালিকায় নাম থাকে, আর বিজেপির ভোটারদের, যারা বিজেপির সমর্থক, তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ চলে যায়। এমনকি মৃত ব্যক্তি
2 বছর 4 বছর 5 বছর আগে তারা মারা গেছেন, তাদেরও ভোট পড়ে যায় এই রাজ্যে। যারা জেলে থাকেন তাদেরও ভোট পড়ে যায়। এককালে সারদা কর্তা সুদীপ্ত সেনের জেলবন্দি থাকা অবস্থায় ভোট পড়ে যাওয়ার খবর হয়েছিল 2014-15 সাল নাগাদ। এখনো সুদীপ্ত সেনরা ভোট দেন কিনা আমরা জানি না, কিন্তু মৃত ব্যক্তিরা মাঝে মধ্যেই এ রাজ্যে ভোট দিয়ে দেন। তারা তো সশরীরে উপস্থিত হতে পারেন না, তাদের হয়ে কেউ বা কারা ভোট দিয়ে দেয়। বোঝাই যায় কারা ভোট দেয়, শাসক দলের কর্মীদের ইন্ধন থাকে। এটা তো আর নতুন করে বলার কিছু নেই। বারংবার বিজেপি, সিপিএম যখন যারা বিরোধী দলের জায়গায় থেকেছে শক্তপোক্তভাবে, তারা এই অভিযোগ করে এসেছে। তাহলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তো শঙ্কিত কেন? তিনি কি আশঙ্কা করছেন যে তার সমর্থক যারা ভুয়ো ভোটার তাদের নাম বাদ পড়ে যেতে পারে? তিনি কি আশঙ্কা করছেন ভুয়ো ভোটারের যে কারসাজি সেটা ধরা পড়ে যাবে? মমতা বন্দ্যোপাধ্যায় তো উন্নয়নের প্রতীক। কি উন্নয়ন না করেছেন! এতগুলো স্ত্রী, এতগুলো ভান্ডার প্রকল্প, তারপরেও আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের আতঙ্ক কিসের কারণে? তিনি তো এর আগে বেশ কয়েকটি অনুষ্ঠানে বলেছেন তিনি নির্দিষ্ট একটা সমাজকে পছন্দ করেন, যাদেরকে বিজেপি দুধেল গাই বলে। তিনি তো নিজের মুখে বলেছেন আমি তোষণ করি। তাহলে যখন তোষণ করে তিনি আজ এত বছর জিতেছেন, তাহলে তিনি আজ আতঙ্কিত কেন? বিজেপির অভিযোগ এবং ওয়াকিবহাল মহলের মত, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে বিজেপির সঙ্গে তৃণমূলের ভোটের ফারাক, যেটা এত কাণ্ড করেও 3 থেকে 5%, সর্বোচ্চ 6-7%, সেই শতাংশের বিচারে 5% ভোট যদি নড়ে যায়, একেবারে সোজাসুজি বললে হিন্দুদের 5% ভোট যদি মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন থেকে সরে যায়, তাহলে কিন্তু খেল খতম। আর এটা বুঝতে পেরেই এখন থেকে ময়দানে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি আগামী দিনে আমরা দেখতে চলেছি হিন্দু ভোট কনসলিডেট করে যেই লক্ষ্যে 2014 সাল থেকে এ রাজ্যে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে ভারতীয় জনতা পার্টি, তারা 2026 সালে সেই লক্ষ্যে সফল হবে? আপনাদের এই বিষয়ে কি মতামত আমাদের কমেন্ট করে জানান। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে পরবর্তী পর্বে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছিলেন মাধ্যম।